পাহাড়ের বুক চিরে বয়ে চলা ঝর্ণা আর নদীর বুকে স্তরে স্তরে সাজানো রং বেরঙের পাথর। দূর থেকে তাকালে মনে হয় আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার। প্রকৃতির এই অপরূপ কন্যাকে খুঁজে পেতে হলে একবার হলেও আপনাকে আসতে হবে সিলেটের জাফলং। আজকের ভিডিওতে থাকছে এই জাফলং এর আদ্যপান্ত। তাহলে চলুন ঘুরে আসি প্রকৃতি কন্যা জাফলং থেকে। আজকের ভ্রমণটি শেষ থেকে শুরু করব, যেন কোনো কিছু বাদ না যায়। তাই ইতিহাস থেকে ভ্রমণ সবকিছুই থাকছে একসাথে। চলুন সিলেট থেকে শুরু করি। সিলেট শহর থেকে ৬২ কিলোমিটার পথ হচ্ছে এই জাফলং। সিলেট থেকে জাফলং যেতে সময় লাগতে পারে আনুমানিক ১.৫ থেকে ২ ঘন্টা। এই পথে বাস, সিএনজি, লেগুনা, মাইক্রোবাস পেয়ে যাবেন। আশা করি যাতায়াতে তেমন একটা সমস্যা হবে না। তবে হ্যাঁ, যারা গ্রুপ ট্যুরে আসবেন অথবা থাকার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই আগে থেকেই হোটেল বুকিং দিয়ে রাখবেন। না হলে হোটেল পেতে কিছুটা হলেও বেগ পেতে হতে পারে। উঁচু উঁচু লন্ডনী দালান দেখতে দেখতে ইতিমধ্যেই আমরা সিলেট শহর ছেড়ে জাফলংয়ের বেশ কিছুটা পথ অতিক্রম করে ফেলেছি। যাত্রাপথে আপনার একটুও বিরক্ত লাগবে না, কারণ এই পথেই প্রতিটি কোনায় কোনায় যেন এক একটি গল্প রচিত হয়েছে। যাই হোক, এই পথে স্টিলের বেশ কিছু এই ধরনের সেতু চোখে পড়েছিল। তবে আমি যেটা বলবো, জাফলংয়ের আসল ভিউটা নিতে হলে অবশ্যই আপনাকে গাড়ির সামনের সিটে বসতে হবে। দেখতে দেখতে বেশ কিছুটা সময় পার হয়েছে। পাহাড়গুলো ধীরে ধীরে তার রূপের মহিমা ছড়িয়ে আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। তো যতই আমরা আগাচ্ছি আর যে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো এগিয়ে আসছে আর আমরা পৌঁছে যাচ্ছি জাফলংয়ের কাছে। তো দেখতে থাকুন, পাহাড়গুলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে। জাফলং বিজিবি ক্যাম্পের পাশেই বল্লাঘাট যাওয়ার পথেই একটি বন দেখতে পেলাম। অবশ্য এই বন সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যালো, তো এখন আছি বল্লাঘাট পিকনিক সেন্টারে। আর আমার পিছনে নদী দেখতে পাচ্ছেন, আর ওই সাইডে হচ্ছে মেঘালয়। তো এই বল্লাঘাট পিকনিক স্পট থেকে আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরের। সাথেই থাকুন, আশা করি অনেক সুন্দর একটি ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। এই বল্লাঘাটে খাওয়া দাওয়ার জন্য একাধিক হোটেল পেয়ে যাবেন। আমরা এইখান থেকেই খাবার দাবার সেরে নিই। তো বল্লাঘাটের এই রেস্টুরেন্ট মরিয়ম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করলাম। ওই মোটামুটি ২০০ থেকে ২৫০ এর মধ্যে খাবার দাবার পেয়ে যাবেন। খাবার দাবারের মান অ্যাভারেজ কোয়ালিটি, মোটামুটি ওই চালিয়ে নেওয়ার মতো আর কি। বল্লাঘাটের দিকে রওনা দিলাম। তো এই ঘাটে বালু আর পাথর তোলায় ব্যস্ত পাথর শ্রমিকেরা, আর আমরা দাঁড়িয়ে আছি নৌকার জন্য। ওই যে ওই সাইডে নৌকা। পিয়াইন নদী থেকে স্তরে স্তরে সাজানো পাথর তুলতে ব্যস্ত এইখানকার পাথর শ্রমিকরা। নদীর স্রোতের গতির থেকেও এই পাথর শ্রমিকদের পাথর তোলার গতি যেন ছিল বেশি। মুহূর্তেই নৌকা এসে হাজির। তবে এই নৌকাগুলোতে প্রচুর ভিড় লেগে থাকে। এই যে পাথরঘাটে এখানকার পাথর শ্রমিকরা কতটা ব্যস্ত, দিন রাত কতটা পরিশ্রম করে এরা, না দেখলে আসলে বোঝা যায় না কতটা কর্মব্যস্ত এখানকার পাথর শ্রমিকরা। ভারী বর্ষাকালে এই নদীটাই জলে পরিপূর্ণ থাকে, আর এখন যেহেতু শীতের সময় নদীতে জলের পরিমাণ একদমই কম। তো এই জন্য আমাদের পারাপারে খুব একটা সময় লাগছে না। যাই হোক, ভিড় ঠেলে নৌকা থেকে নেমে পড়ি। তো এই নৌকা পার হতে আমাদের জনপ্রতি 10 টাকা করে লাগছে।
আর আমরা যাচ্ছি সুপারি বাগানে। আর যেহেতু এটা নদী আর এখন নদীতে জল নাই, তাই শুধু এখানে বালু আর বালু। মরুভূমির ন্যায় শীতের উষ্ণতায় শুকিয়ে থাকা পিয়াইন নদী পার হতে হবে বালু মাখা পায়ে। এই পথটাও আমাকে বোরিং করেনি, কারণ এইখানকার স্থানীয় বাসিন্দা সাত্তা চাচার সাথে বেশ কিছু কথা হয়। তো এইখানে বর্ষার সময় কেমন হয় পরিবেশ বলেন তো একটু? উপরে পানি ওঠে উপর পর্যন্ত? জি। আচ্ছা, তখন তো হ্যাঁ পানির অতিরিক্ত গতি থাকে। আচ্ছা আচ্ছা, পানি তো দাঁড়ায় না তাই না? না না, পানি ইয়ে থাকে না, আসতে যায় না, পানির খুব প্রেসার থাকে, স্রোত খুব স্রোত থাকে। আচ্ছা, বিশাল স্রোত থাকে। চাচার নাম কি? আচ্ছা, এখানে তো স্থায়ী আপনারা তাই না? এই জন্মের শুরু থেকে 85 বছর এখানে। 85। তো স্বাধীনতার আগে কোন জায়গা ছিল এটা? ইন্ডিয়ার ভিতর নাকি? না, তাহলে বাংলাদেশে? জি। তখন ইন্ডিয়া যাতায়াত করা যেত না? যাতায়াত করে গেছে, কোনো নিষেধতা নাই। আর এখন তো সম্ভব না। এখন সম্ভব না, এখন বাইরে মার লিব, একের মার লিব। আচ্ছা, যাই হোক, নদীর এই পাড়েই রয়েছে লন্ডনী বাজার। সেই বাজারে আমরা পৌঁছে যাই। একসময় এখানে অনেক লন্ডনীদের আবাসস্থল ছিল, ছিল না, তো এই কারণে এই বাজারটার নাম হচ্ছে লন্ডনী বাজার। কথা হলো সাত্তা চাচার ছেলের সাথে। তো বন্ধুরা, এখন আমি আছি খাসিয়াপল্লীতে। ভাই, বসতি কেমন আছে এখানে? বসতি আছে, বসতি তো সব উপজাতি। উপজাতি তাই না? হ্যাঁ, এগুলো সব উপজাতি খাসিয়া। ধরেন সব মিলাইয়া প্রায় 1000 লোক আছে, 1000 পরিবার। সব সুযোগ সুবিধা তো পাওয়া যায়। হ্যাঁ, এদের সব সুবিধা পরিপূর্ণ। সবুজ গাছগাছালিতে জায়গাটি ছিল পরিপূর্ণ, যার বেশিরভাগ ছিল পান সুপারি গাছ। তো একটা জিনিস জানিয়ে রাখি আপনাদের, এই যে সুপারি গাছগুলো, শুধু যে সুপারি গাছ আছে তা না, এই সুপারি গাছের সাথে কিন্তু পান গাছও আছে। প্রত্যেকটা সুপারি গাছের সাথে পান গাছ উঠে গেছে। হ্যাঁ, এই হচ্ছে এখানকার পরিবেশ। খুবই সুন্দর একটা বাগান, রাস্তা। আর এই রাস্তায় পর্যটকের অভাব নেই, সুতরাং এখানে কোনো হয়রানির শিকার হওয়ার মতো কিছু দেখছি না। তো আমরা ইচ্ছা করলে সরাসরি 0 পয়েন্ট যেতে পারতাম। তো সামনেই নদীর ঘাটে ইন্ডিয়ান পণ্যের বাহারি দোকান দেখতে পেলাম। কত এগুলো? 600 টাকা কেজি। এখানে কতটুকু আছে? 1 কেজি। আর এই যে 2 নাম্বার, এটা 1 কেজি আছে 600 টাকা। 2 টাকা আপনাদের দিমু আমি পুরাইয়া। আচ্ছা, 10টা নেন। হারমোনি গুলো 14 আর মাউন্ট মাউন্টেডের চন্দন একই রেট। ওয়াইল্ড স্টোন এটা কত আছে ভাই? এটা কাঁচা বোতল লোকাল ইন্ডিয়া। এটা জি। কত? এটা 450। 450 টাকা। জি। বডি রেট আছে 650, 450 টাকা ভাই, কিলো। একটা কিনলে একটা ফ্রি। ইন্ডিয়ান টাকা বডি পিন 650 টাকা দিয়ে আনছি, একটা কিনছি একটা ফ্রি পাইছি। এই কারণে বাংলা টাকা একটা 450 বেচতে পারি। এটা কি অরিজিনাল? এটা খুললে ইউজ করা যাবে? হ্যাঁ, অবশ্যই খুললা দেখে নেবেন, সমস্যা নেই। এই কিট 5 স্টার কত ভাই? এগুলা কি নষ্ট হয়ে গেছে? এটা নষ্ট হয়ে গেছে। এই যে বক্স, ইনটেক বক্স এটা। আচ্ছা, এগুলা কত করে বিক্রি করছেন? এটা 20 টাকা পিস। জয় এটা কত আছে ভাই? এটা 30 টাকা পিস। তবে এইখানকার দোকানিরা বেশ চতুরতার সাথে আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে। তো বাজারগুলোতে ইন্ডিয়ান পণ্যগুলোই বেশি দেখা যায়, বিশেষ করে সাবান, তারপর চকলেট, এছাড়াও যে প্রসাধনী সামগ্রী আছে এগুলাই বেশি আর কি। তো খুবই সুলভ মূল্যে এখানে পেয়ে যাবেন। তবে দাম দর এবং দেখে শুনে নেওয়াটাই ভালো, কারণ আসল নকল চেনা খুবই কষ্ট। তো এই হচ্ছে এই বাজারটার পরিবেশ। আর আমার সামনে পাহাড়, আর পাহাড় তো আছেই। তো আমরা আরও সামনে যাচ্ছি, দেখি কি পরিবেশ সামনের। আর এখন আমরা এই নৌকা দিয়ে 0 পয়েন্টের দিকে যাব আর কি। আর আমরা একটা নৌকা ভাড়া করে নিয়েছি, আর এখন যাচ্ছি জাফলং 0 পয়েন্টের দিকে। তো বেশ এনজয় করছি। আর এই যে জলটা এতটাই স্বচ্ছ, মানে নিচে সব কিছু দেখা যায়, পাথরগুলো। নৌকা থেকে নেমে এখন আমাদের যাত্রা সোজা 0 পয়েন্ট। তো জন প্রতি 10 টাকা দিয়ে নৌকায় উঠলাম, আর নৌকা পার হয়ে আবার আমরা হাঁটছি আর যাচ্ছি 0 পয়েন্টের দিকে। তবে এইখান থেকে ইন্ডিয়ান পাহাড়গুলো আপনাকে মুগ্ধ করবে। পাহাড়ের প্রতি ভালোবাসা আমার খুব ছোটবেলা থেকে।
পাহাড়, নদী, সমুদ্র, এই তিনটা জিনিসের প্রতি আমার আলাদা একটা আকর্ষণ কাজ করে। আর ঠিক আমার সামনে বড় বড়, দেখুন কত বড় বড় পাহাড়, এগুলো দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায়। যদিও ওই পাহাড়গুলো আমাদের বাংলাদেশের ভিতরে না, ওইগুলা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ, আর এই যে নদী, এই নদীটা বয়ে গেছে ইন্ডিয়া থেকে আসা ঝর্ণা, যে জল আছে সেটা খুবই স্বচ্ছ জল। তো এই পাহাড়টাই আসলে বাংলাদেশ আর ইন্ডিয়ার ভিতর একটা সীমানা তৈরি করে দিয়েছে। অসম্ভব সুন্দর একটা জায়গা। পিয়াইন নদীর স্বচ্ছ স্রোতের ধারা, সাথে শীতের মিষ্টি রোদের ঝলকানি, পাথরগুলো যেন তার পুরো রূপ যৌবন ফিরে পেয়েছে। কত সুন্দর দেখুন, পাথর দেখুন, অসাধারণ সুন্দর একটা পরিবেশের ভিতরে আছি। এইটা মনে হচ্ছে যে একদম ডিপ ফ্রিজের জল। হ্যাঁ, এত ঠান্ডা, তো খুবই সুন্দর লাগছে পরিবেশটা। আমরা আরো সামনে যাব ওই সাইডে। আমরা চেষ্টা করেছিলাম এই নদীটি পার হওয়ার, ও পাশেই ছিল ইন্ডিয়া, কিন্তু নদীর স্রোত প্রাকৃতিকভাবেই আমাদের বাধা তৈরি করলো। এই যে জলের স্রোত এতটাই বেশি, আমরা ওই পাশে যাওয়ার চিন্তা ভাবনা করছি, কিন্তু আসলে অসম্ভব অসম্ভব। তো এইখানে ফটো তোলা, ঘোরাঘুরি সব কিছুই আছে, তবে যে জিনিসটা খারাপ লাগছে যে আমরা ঘোরাঘুরি করতে পারবো জাস্ট এই সাইডটা, ওই পাশের ওইটুকু করা যাবে না। এইটা খুব খারাপ। ওই যে ওই পাশে সব ইন্ডিয়ান পর্যটক, আর আমরা আছি বাংলাদেশের সীমানায়। পরিশেষে আমরা চলে আসি জাফলং 0 পয়েন্টে, যেখানে আছে ডাউকি ব্রিজ। তবে এই ডাউকি ব্রিজ কিন্তু ইন্ডিয়ার। এটা জেনে অবাক হবেন, এই ব্রিজের নকশাকার আমাদের বাংলাদেশের সন্তান। 1919 সালের দিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বেড়াতে আসেন শিলং শহরে, কিন্তু শ্রীহট্ট এবং শিলংয়ের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ছিল না, তাই দীর্ঘ রেলপথ পাড়ি দিয়ে তিনি শিলং শহরে পৌঁছান। মূলত এর পর থেকেই সড়ক যোগাযোগের বিষয়টি সামনে আসে, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় খাসিয়া আর জয়ন্তিয়া পাহাড়। তার মাঝখানে আবার ছিল উমগট নদী। কিন্তু আমাদের সিলেটের সন্তান প্রকৌশলী আবিদ রেজা চৌধুরীর ডিজাইন এবং নির্দেশনায় 1932 সালে নির্মিত হয় আজকের দর্শনীয় এই ডাউকি ব্রিজ। তো দেখুন, দুইটা স্বাধীন দেশের দুইটা পতাকা, এই হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আর ওই হচ্ছে বাংলাদেশের পতাকা। তো এখন মোটামুটি সীমান্তের সাথে আছি আমরা, বাংলাদেশ ইন্ডিয়া। ওই পাশে ইন্ডিয়ার ডাউকি আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের জাফলং। যদিও পাহাড়টা সম্পূর্ণই ইন্ডিয়ার ভিতরে, আর মূলত এই সব পাহাড়ে খাসিয়াদের বসবাস, যারা ইন্ডিয়ান। তো ওই যে ঝুলন্ত ব্রিজ, ওই ব্রিজটাও কিন্তু ইন্ডিয়াদের। তো সব মিলিয়ে এখানকার পরিবেশটা খুবই সুন্দর। তবে আমার খুব ইচ্ছা ওই পাহাড়টায় যাওয়া, কিন্তু ওইটা ইন্ডিয়ার ভিতরে হওয়ায় ওখানে যাওয়া সম্ভব না। আর সব ওই যে ইন্ডিয়ান গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে বর্ডার, তো বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, আর এই পাশে আমাদের বিজিপি। তো সীমান্তের সকল নিরাপত্তা মেনে এখানে পর্যটকরা ঘোরাঘুরি করছে আর কি। তো এত কাছ থেকে বাংলাদেশ ইন্ডিয়া দেখার সৌভাগ্য খুবই একটা আনন্দের বিষয়। আর সীমানাটা দেখুন আপনারা, ঠিক এই সীমানাটা হচ্ছে বাংলাদেশের যে কালার করা, আর ওই যে ওইটা আছে ইন্ডিয়া। ওই সাইডটা ইন্ডিয়ার পুরো, আর ঠিক এই সাইডটা হচ্ছে বাংলাদেশ। পাহাড়টা সম্পূর্ণই ইন্ডিয়ার ভিতরে পড়ছে। দেখুন কত কাছ থেকে ইন্ডিয়ার বিএসএফ এখানে পাহারা দিচ্ছে। আসলে এখানে ইন্ডিয়া বাংলাদেশ সকল দেশের মানুষের মিলন মেলা। এখানে ইন্ডিয়া বাংলাদেশের লোকজন ঠেকিয়ে রাখা সত্যি একটা দুঃসাধ্য বিষয়। এইখানে বিএসএফরা পাহারা দিচ্ছে। এইখানে
যতটা সম্ভব ঘোরার জন্য আপনারা নৌকা ভাড়া করতে পারেন, কিন্তু নৌকাটা কিন্তু এই সাইডে যাবে না, ওই সাইডটা ইন্ডিয়ান নৌকাগুলো, আর এই সাইডটা বাংলাদেশ। তবে ওই সাইডের পরিবেশটাই দেখতে অনেক সুন্দর লাগে, তো অনেকটা মিস করি আমরা যারা বাংলাদেশিরা। তো আমাদের শুধু পাথর আর ওই পাশে হচ্ছে পাহাড়। পড়ন্ত বিকেলের সূর্য, পাহাড়, আকাশ আর নদীর হাতছানি, লোকে লোকারণ্য ছিল জায়গাটি। তো এইখানে অসংখ্য ফটোগ্রাফার পেয়ে যাবেন ফটো তোলার জন্য। এখানে ফটো তোলার জন্য যদি আপনি চয়েস করে নেন ফটোগুলো তাহলে হচ্ছে 4 টাকা করে, আর যদি আপনি চয়েস না করে নেন সেই ক্ষেত্রে আপনাকে 3 টাকা করে দিবে। অর্থাৎ ছবি তোলার ব্যাপারটা তো জানেন, তো বিষয়টা হচ্ছে আপনি ছবি 2টা তুললে হয়ে যায় 10টা। তো আমরা ছবি কিছু তুলছি, তো সেই ছবিগুলোই আমরা চয়েস করছি এখানে। তো এই হচ্ছে অবস্থা। ছবি তো আসলে ওইভাবে চয়েস করে নেওয়াটাও খুব কষ্টের বিষয়, কারণ 300-400 ছবির ভিতরে মাত্র দেখা গেল 10টা-20টা ছবি রাখলাম, তো আসলেই অনেকটাই কষ্টসাধ্য। তো জাফলং আর সাদা পাথর মোটামুটি সিমিলার, তবে সাদা পাথরের থেকে জাফলংটা আমার কাছে বেস্ট মনে হয়। বিশেষ করে এখানে পাথরের পরিমাণটা অনেক বেশি, দেখুন পাথর আর পাথর। শুধু যে পাহাড় আর পাথর আমি বলবো না, এইখান থেকে আপনি শেষ বিকেলের সূর্যের অপরূপ বাহার দেখতে পারবেন। তো জাফলংয়ে যতটা সময় পার করছি তার ভিতরে এই যে সূর্য ডোবার যে মুহূর্তটা, এটা আসলে অসাধারণ ছিল। শুনেছি কুয়াকাটা, কক্সবাজার থেকে অনেক সূর্যের যে ডোবার দৃশ্য, ওটার দৃশ্য দেখা যায়, কিন্তু জাফলং থেকে এত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে দেখতে পেয়ে আসলেই আমার মনটা ভরে গেল। আর এই জায়গাটা প্রকৃতির এক স্বর্গরাজ্য হিসেবে এটা বলাই চলে আসলে, কারণ এটা সত্যিই আসলে প্রকৃতিকে অপরূপভাবে ধারণ করে এই জাফলং শহর এবং জাফলংয়ের এই পর্যটন কেন্দ্রটা। তো সেই আসছি দুপুরে, আর এখন সন্ধ্যা প্রায়, সূর্য ডুবে যাচ্ছে। আর জাফলং 0 পয়েন্ট থেকে আমরা যাচ্ছি হচ্ছে বল্লাঘাট, যেখানে আমাদের গাড়ি রয়েছে, ওখান থেকে আমরা গাড়ি নিয়ে আবার নিজ নিজ গন্তব্যে সবাই ব্যাক করব। তো এই ছিল সব মিলে জাফলংয়ের পর্বটা, আশা করি ভালো লাগবে আপনাদের, সাথেই থাকুন। আর এই জাফলং 0 পয়েন্ট থেকে বল্লাঘাট পর্যন্ত আপনারা এই ধরনের অটো পেয়ে যাবেন, আর অটোতে যাওয়ার জন্য ভাড়া লাগবে জনপ্রতি 10 টাকা করে। সন্ধ্যা নেমে এসেছে, আমারও বাড়ি ফেরার পালা। জীবনে অনেক কিছু দেখার আছে, শেখার আছে, জানার আছে। ভ্রমণ করুন আর দেশকে জানুন, দেশের মানুষকে চিনুন, জানুন, এটাই হচ্ছে বিষয়। এমন একটা জায়গায় আছি, চিন্তা করুন, যেখানে বাংলাদেশ, ভারত উভয় দেশের মানুষ আছে। এটা সত্যিই একটা অসাধারণ জায়গা। তবে যদি কখনো আবার ইন্ডিয়াতে যাওয়ার সুযোগ হয় তাহলে অবশ্যই ওই সাইড থেকে এই সাইডের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন। তো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।